হ্যালো, কেমন আছেন আপনারা? আবারও আসলাম আজকে। খুবই কমন এবং যেটা হলো আমার প্রতিদিনের প্র্যাকটিসে দরকার, সেটা হলো ইনফার্টিলিটি। আপনারা জানেন আপনারা আমার কাছে যারা আসেন ম্যাক্সিমামই থাকেন আপনারা হলো ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে আসেন। তো আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সিমেন অ্যানালাইসিস নিয়ে আজকে একটু কিছু কথা বলবো। এটার কোনটা স্বাভাবিক, কীভাবে করতে হবে, কোন রিপোর্টটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কোনটাকে আমরা কি হলে আমরা কি করি, এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। আপনি আমার সাথে থাকেন, আর আপনারা যারা ভালোবাসেন আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর হলো যে শেয়ার দেবেন যদি আপনাদের উপকারে লাগে। তো আজকে আলোচনা করব হলো সিমেন অ্যানালাইসিস। আমরা বলি যে পুরুষের অর্থাৎ মেল ইনফার্টিলিটি ডিটেকশনের জন্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো প্রথম যে টেস্টটা আমরা করি সেটা হলো সিমেন অ্যানালাইসিস। আর হলো যে যদি কোনো পেশেন্টের মানে কাপলের হাজব্যান্ডের যদি সিমেন অ্যানালাইসিস রিপোর্ট স্বাভাবিক থাকে এবং তার ওয়াইফ যদি কনফার্ম করে যে তিনি সক্ষম অর্থাৎ পোটেন্ট, তাহলে আমাদের আর তার জন্য ফার্দার টেস্ট করার দরকার পড়ে না। আর হলো যদি ওই সিমেন অ্যানালাইসিস রিপোর্টে যদি রিপোর্টের যা আমরা স্বাভাবিক যেটা মনে করি যদি না থাকে, তখন আমরা ফার্দার টেস্টগুলো করি। ওইটা কিন্তু আমরা প্রথমেই করি না। তো আর অনেকেই আপনারা বলেন যে আমি তো টেস্ট করিয়েছি, আমার রিপোর্ট স্বাভাবিক, দেখেন আপনি ভালো আছে। তো তখন দেখা যায় যে ওয়াইফ চুপ করে থাকেন এবং বেশিরভাগ স্বামীরাই স্বীকার করতে চান না, অথবা উনি লজ্জা পান স্বীকার করতে যে উনি সক্ষম নন অথবা তার ওয়াইফ স্যাটিসফাইড নন। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা ওয়াইফকে আলাদা করে যখন ওয়াইফের সাথে কথা বলি অথবা আড়ালে নিয়ে তখন আমরা জিজ্ঞেস করি নিই। অনেক সময় ওয়াইফও কিন্তু হাজব্যান্ডের সামনে বলতে চায় না, যাতে ওনার স্বামী বিব্রত হন অথবা তাকে কষ্ট দিতে চান না। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু স্বামীর সক্ষমতার ব্যাপারটাকে খুব টেকনিক্যালি ওয়াইফের কাছ থেকে জেনে নিই। যদি তিনি সক্ষম থাকেন, শুধু সিমেন অ্যানালাইসিস ভালো থাকলেই হবে না, তিনি যদি সক্ষম না থাকেন তাহলে তো হবে না। আমি বলি যে গোলাভরা আপনার অনেক ধান আছে, কিন্তু সেই ধান যদি সময় মতো এবং জায়গা মতো যদি আপনি না ফেলতে পারেন, তাহলে তো গাছ হবে না, ফল হবে না। তো আপনার সিমেন্ট শুধু ভালো থাকলেই হবে না, আপনি সক্ষমতাও থাকতে হবে। ওইটাকেও আমাদেরকে, যদি সক্ষম আপনি না হন তাহলে কিন্তু ওইটারও চিকিৎসা আছে, আমরা দিয়ে থাকি, অথবা সেক্সোলজিস্টরা দিয়ে থাকে, তাহলেও ওইটাও কিন্তু আপনাকে হেল্প করবে। তো আসুন আমরা বলি যে সিমেন অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন। সিমেন অ্যানালাইসিস সাধারণত আমরা যেটা আসল নিয়ম সেটা হলো 2 to 3 days অ্যাবস্টিনেন্স থেকে সহবাস না করে তারপরে হলো ল্যাবে টেস্টটা করা। অনেকে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এবং ল্যাবের ওই ধরনের পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে আপনারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং এটাকে কিন্তু ওয়াইড মাউথ গ্লাস, অনেকে কন্ডোমে কালেক্ট করে, ওইটা কিন্তু হবে না, কারণ ওখানে কেমিক্যালস থাকে, মোটিলিটি নষ্ট হয়ে যায়। কাজেই এটা একদম সরাসরি মাস্টারবেশনের মাধ্যমে কালেক্ট করাই ভালো করতে হবে, এবং ওয়াইড গ্লাস ক্লিন স্টেরাইল কন্টেইনারে, গ্লাস কন্টেইনারে এটাকে দেখতে হবে। এবং আসুন আমরা বলি যে নর্মাল কাউন্ট আমরা কখন বলবো। নর্মাল এবং করতে হবে হলো আধা ঘন্টার থেকে 1 ঘন্টার মধ্যে হলে ভালো। এবং টেস্ট করতে হবে হলো উইদিন 2 hours, এবং ভালো হয় হলো জাস্ট লিকুইফিকেশন হতে টাইম লাগে হলো ½ an hour। আধা ঘন্টার থেকে 1 ঘন্টার মধ্যে ল্যাবেই টেস্ট করতে হবে, তাহলে সর্বোচ্চ মোটিলিটিটা ঠিক মতো পাওয়া যায়। তো আমরা এই কীভাবে বললাম, এই যে মাস্টারবেশনের মাধ্যমে 2 থেকে 3 দিন, অনেক সময় আমরা যেদিন আসেন আমরা ওই দিনই করে ফেলি। কারণ হলো যে অনেক দূর থেকে আসেন, পর 2-3 দিন পরে আবার আসতে চান না,
তো সেই জন্য আমরা মোটামুটি জিজ্ঞেস করে নিই, তারপরে ওই দিনই কালেক্ট করা হয় যদি আমি অ্যাবনর্মাল পাই। কারণ নর্মাল অ্যাবনর্মালের মধ্যে খুব মানে যদি স্বাভাবিক থাকেন খুব যে একটা পার্থক্য হয় তা না। তো যদি দেখি আমরা অ্যাবনর্মাল আছে, এখানে কাউন্ট কম অথবা এই মোটিলিটি খুবই কম, তখন কিন্তু আমরা বলি অবশ্যই আপনি 3 দিন অ্যাবস্টিনেন্স থেকে প্রয়োজনে 1 মাস পরে করবেন, 4 সপ্তাহ পরে এসে করবেন, রিল্যাক্স থেকে করতে হবে। অনেক সময় যে 7 দিন অ্যাবস্টিনেন্স থেকে হয়তো ঢাকার থেকে বা অন্য জায়গার থেকে এসছি 15 দিন পরে ওই দিনই সিমেন্ট কালেক্ট করলো, এতে কিন্তু প্রথম দিকে মৃতগুলি পাওয়া যায়, ভালো পাওয়া যায় না। আবার একদিনের কম আগের দিন থেকে অথবা ওই দিন মর্নিংয়ে থেকে এসে করলে তখন মোটিলিটি কম পাওয়া যাবে না, তবে কাউন্ট একটু কম পাওয়া যাবে, তবুও করা যায়। কিন্তু যদি অ্যাবনর্মাল যদি পাই আমি, তাহলে অবশ্যই 3 দিন অ্যাবস্টিনেন্স থেকে করতে হবে। আচ্ছা, এখন নর্মাল কাউন্ট কাকে বলবো আমরা? যখন বলি যে 15 মিলিয়ন পার ml, 1 ml এর মধ্যে 15 মিলিয়নের বেশি যদি কাউন্ট থাকে এবং মোটিলিটি টোটাল মোটিলিটি 60 to 70% এবং প্রোগ্রেসিভ মোটিলিটি হলো মোর দ্যান 32% যদি থাকে, মরফোলজি যদি নট লেস দ্যান 4 এর বেশি থাকতে হবে, 6 এর মতো হলে ভালো হয়। আর এইটা কি আর পার ইজাকুলেট 2 থেকে 6 ml এর মধ্যে, 1 ml এর কম অনেক কম দিতে পারেন আপনারা, তো স্ট্রেস হতে পারে বা কিছু এরকম যদি হয় স্বাভাবিক না, তখনও আমরা কিন্তু আবার রিপিট করতে বলি। তো একটা রিপোর্ট দেখি, অ্যাবনর্মাল রিপোর্ট যখন পাবো আমি, একটা রিপোর্ট দেখি আমি কখনো ডিক্লেয়ার করব না। অবশ্যই 4 সপ্তাহ গ্যাপ দিয়ে প্রপার মেনটেন করে 2 থেকে 3 দিন মেনটেন করে ল্যাবে টেস্ট করার পরে 2টা রিপোর্ট যদি অ্যাবনর্মাল হয় তখন আমি অ্যাবনর্মাল বলবো। আমি কিছুদিন আগে 2টা এর আগেও বলেছিলাম যে ময়মনসিংহের বাইরে অন্য জায়গার থেকে 2টা রিপোর্ট, 2জনই অ্যাজোস্পার্মি এসেছিল এবং রীতিমতো কান্নাকাটি অবস্থা। পরে আমি আমার ল্যাবে আবার করিয়ে দেখলাম যে এটা স্বাভাবিক ছিল। কাজে একটা রিপোর্ট দেখলেই কিন্তু আমরা কখনোই বলবো না। আর অ্যাবনর্মাল যদি পরপর 2বার পাওয়া যায়, তারপরে আমরা কিন্তু ওই হরমোন অ্যানালাইসিসগুলো করব, ফার্দার টেস্টগুলো করব, যেমন ওই FSH, LH, TSH, সিরাম প্রোল্যাকটিন, তারপরে থাইরয়েড টেস্ট, এইগুলি আমরা করব। এইগুলো দেখে কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারি হোয়াট ইজ দ্য প্রবলেম। আবার যদি 3 থেকে 10 মিলিয়নের কম হয় তখন কিন্তু আমরা ক্যারিওটাইপিং এবং জেনেটিক টেস্ট করি। অনেক সময় কিন্তু ওই যে ক্যারিওটাইপিংয়ে ক্লিন ফিল্টার সিনড্রোম, যেটা হলো 1 থেকে 500 জনের মধ্যে একজন পাওয়া যায়, ওগুলো আমরা জেনেটিক টেস্ট করে দেখি। আবার ওয়াই ডিলিশন পাওয়া যায়। কাজেই ওই ইনফার্টিলিটি টেস্টগুলো কিন্তু ধাপে ধাপে করতে হয়। প্রথম আমরা যেই টেস্টগুলো করি, তারপরে যদি অ্যাবনর্মাল আমরা চিন্তা করি অথবা তিনি আগে 2টা রিপোর্টই অ্যাবনর্মাল নিয়ে আসছেন, তখন কিন্তু আমরা প্রথমেই হরমোন টেস্টগুলোও করতে দিই সাথে, সিমেনের সাথে। কাজেই আমাদের ইনফার্টিলিটিতে আমাদের পেশেন্টদের একটা কমপ্লেইন থাকে, যিনি গেলেই অনেক টেস্ট করতে দেয়, গেলে অনেক টাকা লাগে ওনার ওইখানে। অ্যাকচুয়ালি আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যান, আমরা তো ঈশ্বর না, এত তো ক্ষমতা নাই আমাদের। আমরা একটা গ্রামারের মধ্যে বই পড়ে শিখি, তারপর এটাকে করি। তো যদি আপনার সিমেন ভালো থাকে এবং সক্ষমতা থাকে, তাহলে আর ফার্দার টেস্ট লাগবে না। যদি সিমেন অ্যানালাইসিস পরপর 2টা খারাপ থাকে, তাহলে অবশ্যই বাকি টেস্টগুলো করতে হয়। আমরা প্রথমে আসলে অনেকে দেখবেন অনেক বেশি দেই, কারণ হলো উনি আগেই অন্যান্য জায়গায় হয়তো করে আসছেন, আমি দেখলাম যে আগের রিপোর্ট 2টাই খারাপ ছিল, তো এই ফার্দার টেস্টগুলো আমরা করতে দিই। কাজে কার জন্য কোনটা করতে দিব, কিভাবে করতে দিব, কার কম লাগে, কারো বেশি লাগে, কাজেই আপনারা যখন সিমেন্ট টেস্ট প্রাইমারি প্রথম কখনোই করেন নাই, যদি এটা শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা 1 দিন বা 2 দিন অ্যাবস্টিনেন্স সহবাস না করে টেস্টটা করতে আসবেন।
আর যদি 2-3 জায়গায় আগে থেকেই করে আসেন, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে আমার হয়তো এবার বেশি টাকার টেস্ট লাগতে পারে। হ্যাঁ, আর সিমেন্ট টেস্ট খারাপ হলেই বাচ্চা হবে না, ব্যাপারটা ওরকম না। এটা ওয়াইড ভেরিয়েশন, অনেক লম্বা, যেটাকে দেখা যায় যে আর আরেকটা হলো যে ল্যাব টু ল্যাব ভেরিয়েশন। শরীর তো মেশিন না, এক এক সময় এক এক রকম আসে, ইজাকুলেশনের সময় একই রকম থাকে না। আর এটা হলো পার্সেন্ট টু পার্সেন্ট, দেখার সময়ও কিছুটা ভেরিয়েশন হয়। হ্যাঁ, তবে গ্রস ভেরিয়েশন সাধারণত হওয়ার কথা না। একদম একজন অ্যাজিস্পার্মিক দিল অথবা একেবারেই অলিগোস্পার্মিক দিল, একেবারেই একজনের কিছুই নাই, ওরকম হতে হবে না। আরেকটা টেস্ট হলো যে অনেক সময় আমরা অন্য টেস্টে অনেক ভালো, আপনি বলেন আমি তো অমুক জায়গার থেকে করে নিয়ে আসছি, এটার কিন্তু কিছু গ্রামার আছে। আমরা কিন্তু মোটিলিটি যখন দেখি, অনেক ল্যাবে থেকে টোটাল মোটিলিটি দিয়ে দেয়। আমরা কিন্তু প্রোগ্রেসিভ মোটিলিটি এবং নন প্রোগ্রেসিভ মোটিলিটি এটা দেখি, এবং এটাকে আলাদা আলাদা করে দিলে আমাদের রিড আউট করতে সুবিধা হয়। কারণ আমার দরকার হলো প্রোগ্রেসিভ মোটিলিটি। এতে দেখা গেলো 70% আছে আপনার, কিন্তু প্রোগ্রেসিভ মোটিলিটি মাত্র 15%। তাহলে তো হলো না। টোটাল আপনি হয়তো জানলেন যে আমার তো 70% আছে, তবু ম্যাডাম কেন আবার করতে দিল। কাজেই ল্যাবের এইগুলাকেও কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এবং যেই সমস্ত ল্যাব সাধারণত ইনফার্টিলিটি নিয়েই কাজ করে, ওরা কিন্তু এই ব্যাপারে ভীষণ সচেতন থাকে। আর কম্বাইন ল্যাবগুলোতে সেখানে সব ধরনের টেস্টই হয়, ওখানে কিন্তু ওনারা এটাতে কতটুকু একদম গ্রস অ্যাবসেন্ট অথবা নাই ওইটাও বলা যাবে, কিন্তু প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ কোথায় প্রবলেম এগুলো দেখতে হলে একটু সময় নিয়ে, এবং ওইটাকে কিন্তু ওইভাবে রিপোর্টটা দিতে হয় বা আমাদের পড়তে সুবিধা হয়, আর ওইভাবেই আমরা কিন্তু চিকিৎসা দিই। আরেকটা হলো সক্ষমতা কম থাকলে কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি ইচ্ছাকৃতভাবে তো করেন না, ওটারও কিন্তু চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে, ভালো মেডিসিন আছে। আপনারা যদি বলেন বা আমরা যদি জানতে পারি, অনেক সময় দেখা যায় যে আপনার লিবিডো ইচ্ছাটা অনেক কম থাকে, ওয়াইফ বলে যে ঠিক আছে, কিন্তু 15 দিন 20 দিন 1 মাসে 1 দিন থাকে, তাহলে তো আর হচ্ছে না। হ্যাঁ, আপনাকে কিন্তু ওই ফার্টাইল পিরিয়ডটাতে যে সময়টা আমরা থাকতে বলি 1 দিন পর পর বা ওইভাবে, তো ওই সময়টা তো আপনাকে থাকতে হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, কাজেই ফার্টিলিটির চিকিৎসা করতে হলে কিন্তু আপনাকে এই ব্যাপারগুলোকেও বলতে হবে, এই ব্যাপারগুলোকেও খেয়াল করতে হবে। শুধু সিমেন্ট ভালো থাকলেই হবে না, সক্ষমতাও কিন্তু বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়। ওখানেও কিন্তু আমাদের হরমোন টেস্ট করে দেখতে হয়, বা অনেক সময় কাজের স্ট্রেস থাকলে বা অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকলে বা ফ্যামিলিয়াল কোনো ট্রমা থাকলে, তাহলেও কিন্তু অনেক সময় মানে কিছুটা পোটেন্সি কমে যায়। কাজেই আপনার কাউন্সিলিং করতে হবে, কথা বলতে হবে, প্রয়োজনে চিকিৎসা দিতে হবে। তো আপনারা ভালো থাকেন, আপনি সুস্থ সন্তান হোক, আপনি যা আশা করেন আপনাদের পূর্ণতা পাক আপনাদের জীবনের। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কথা বলবেন, আসবেন। ধন্যবাদ।